মিস্টার মাফিয়া পর্ব ৪, লেখিকা সুমাইয়া সাবিহা। বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওইভাবেই থাকতে হবে, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে আমার ডান হাতের মুঠোয় চুড়িগুলো চাপ দিয়ে ভাঙলো। আমি হাতের ব্যথায় সহ্যের সীমার বাহিরে গিয়ে চোখ বন্ধ করে বাম হাতে ভাইয়ার শার্টের বোতাম দুটো খোলা ছিল, সেখানে খুব জোরে খামচির মতো করে চেপে ধরলাম, কিন্তু কোনো শব্দ করে আওয়াজ করলাম না। আমার মনে হলো আমি এখনই নিঃশ্বাস ত্যাগ করব, পরে পাড়ি জমাবো। ভাইয়া আমার হাত ছেড়ে দিল কখন তা বুঝে উঠতে পারলাম না। শুধু মিনিট কয়েক পার হয়ে শান্ত হয়ে চোখ খোলার পর আবিষ্কার করলাম আমি ভাইয়ার বুকে। ভাই আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভাইয়াকে ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। আমি এভাবেই কেটে চলেছি অনবরত। হঠাৎ কেমন যেন মনে হলো ভাইয়া আমাকে এমন করে চেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে, তার জন্য এমন করে ধরেছে। কথাটা ভাবতেই আমি ভাইয়াকে আচমকা এক ধাক্কায় সরিয়ে দিয়ে খাট থেকে নেমে রুম থেকে বের হওয়ার জন্য দৌড় দিতে চাইলাম, কিন্তু তার আগেই ভাইয়া আমার হাত পেছন থেকে শক্ত করে ধরে আটকিয়ে দিল। আমি অনুরোধ করে বলতে লাগলাম, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, বিশ্বাস করো আমি তখন ছোট ছিলাম, বুঝিনি, সত্যি বলছি। ভাইয়া মনে হয় আমার কথার তাৎপর্য বুঝে উঠতে পারেনি। চেহারাতেই সেটাই প্রকাশ পেল, কিন্তু আগ বাড়িয়ে কোনো কিছু প্রশ্ন করলো না, উল্টো আমাকে শক্ত হাতে টেনে খাটের উপর বসালো। আমি ছোটার জন্য ছটফট করতে লাগলাম। ভাইয়া কর্কশ শব্দে বলল, আর একটু নড়বি তো মেরে এখানেই পুঁতে দিব, বুঝলি? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার জন্য অন্য হাতের চুড়িগুলো এবার ধীরে ধীরে খুলতে বলল, কোনো আওয়াজ করবি না, নয়তো মেরে এখানেই পিস পিস করে কেটে রেখে দিব। ভাইয়ের কথায় আমি ভীত হয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরার জন্য অন্য হাত নিয়ে আসতেই লক্ষ্য করলাম হাত থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। ভয়ের গতি আমার রুমের মধ্যে বেড়ে উঠল রক্ত দেখে, তাই ফুপিয়ে উঠলাম আমি। এখন চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু এই মাফিয়া ভাইটার জন্য আমি একভাবে কাঁদতে পারবো। বাঁচতে হলে এখন এভাবেই থাকতে হবে ভেবেই এভাবে ফুপিয়ে উঠলাম। মিনিটের মাথায় ভাইয়া শান্ত গলায় বলল, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে ডান হাতে রক্ত দিকে তাকিয়ে ঘুমাতে লাগলাম। ভাইয়া এবার আমার চোখ বরাবর সেদিকে তাকালো, কথা না বাড়িয়ে আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর রক্তমাখা হাতটা ধুয়ে বলল, ফ্রেশ হয়ে আয় বলে ভাইয়া ওয়াশরুম ছেড়ে রুমে চলে গেল। এই মেয়ে কি ওয়াশরুমেই ঘুমিয়ে গেলি নাকি? এখনও আসছিস না কেন? ভেবেই ওয়াশরুমের দরজাটা করা নাড়লো ভাই আফরান। এই অরু, বাথরুমে এতক্ষণ কী করছিস? তাড়াতাড়ি বের হবি নাকি দরজা ভাঙবো? কথাটা বলার সাথে সাথে আরিয়ার দরজা খুলল। আফরান একবার আরিয়াকে কপাল কুঁচকে পরোক্ষ করে নিয়ে কিছু না বলে ওইদিকে চলে গেল। আরিয়া এই সুযোগ পেয়ে এক দৌড়ে দৌড় মারল দরজা খুলে। আফরান তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পারল না, রাগে দাঁতে কটমট করতে লাগলো। অনবরত দু হাত মুষ্টিবদ্ধ করে দরজা দিকে তাকিয়ে রইল। রাত্রেবেলা জাফর সাহেব ডাক্তার এনে আরিয়াকে দেখিয়ে ওষুধ খাইয়ে দিয়ে হাতে ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। আরিয়াকে বললেন আর যেন আফরানের সাথে কথা না বলে, তার আশেপাশে যেন না যায়, শুধু ওই ছেলেটা তাকে অত্যাচার করে। সাহেবে একদম পছন্দ না। আরিয়ার এই অবস্থা দেখে আয়েশের মাথায় বিগড়ে গেল, কিন্তু কিছু করার নেই তার। কী বা করবে? সে কি আফরানের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া সে উগ্র পরিস্থিতি চায় না। জাফর সাহেব বললেন, মা নেই, ছেলেটার দিন দিন বিগড়ে গেছে, মা থাকলে হয়তো এমন হতো না। কথা শুনে আয়েশ বলল, যেখানে সেখানে মাকে টেনে আনার দরকার কি বাবা? যে যেমন হয়েছে সব নিজের চরিত্র পরিশ্রমের কারণেই হয়েছে। কই আমি তো আফরানের মতো হইনি। তোমার ছেলের কাউকে সম্মান করতে পারে না, এই কারণে সে এমন হয়েছে। তার মধ্যে কোনো সম্মানবোধ অথবা আফসোস বোধ কিছুই নেই। মোট কথা কি জানো, এমন ছেলে জন্ম দিয়ে আমার মনে হয় তোমরা পাপ করেছ। না হলে এতটুকু একটা মেয়ের উপর এভাবে কেউ অত্যাচার করতে পারে? হাতটা দেখেছ কতটা গভীরভাবে ক্ষত হয়েছে? আয়েশের কথার কানে পৌঁছাতেই জাফর সাহেব ঠাস করে চড় বসালেন আয়েশের গালে। এত বড় কথা বলার সাহস কে দিল তোকে? মানলাম ছেলেটা দিন দিন বিগড়েছে, মোট কথা হাতের বাইরেই চলে গেছে, ধরলাম, মানলাম সে মাফিয়া গ্যাংস্টার সাথে হাতে হাত মিলিয়ে চলে। তাই বলে তুই ওর জন্ম নিয়ে কথা বলতে পারবিস না? এই শিক্ষাই দিয়েছি তোকে? আয়েশ বলল, হ্যাঁ ভালো কথা বললেই বাবা। আমার
শিক্ষাই কম হয়েছে। ওই দিন কলেজে গিয়েছিলাম, কিছু পুলিশ এসে আমাকে বলল তারা নাকি তোমার নাম্বার বন্ধ পেয়েছিল, বিধায় আমার খোঁজ করে তারা কলেজে পৌঁছে যায়। কারণ কি? কারণ তোমার ছেলে নাকি একজন ভদ্রলোককে খুন করেছে। জাফর আয়েশকে আর কিছু না বলে রুম ছেড়ে চলে গেল। আয়েশ বিরক্তির নিঃশ্বাস ফেলল। মিনিট কয়েক পর আরিয়ার দিকে একবার তাকিয়ে বলল, এখন কেমন লাগছে আগের থেকে? জানি না, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা তুই ঘুমা, ওকে? আর কিছু দরকার হলে আমাকে একবার কল করিস। আরিয়া মাথা নেড়ে সায় দেয়। পরক্ষণে আবার বলল, ভাইয়া আমার তো ফোন নেই। ও আচ্ছা, তাহলে আমি লতা খালা, কাজের মহিলাকে তোর রুমে পাঠিয়ে দিই। আরিয়ার মাথা নেড়ে সায় দিল। বারবার তোকে বলার পরও আমার পেছনেই লেগে আছিস কেন রে? তোর কি আর কোনো কাজ নেই? আমি চাইলে তোকে এক বুলেটে মেরে ফেলতে পারি, কিন্তু কেন করছিস জানি না। কারণ তোর মা আমার কাছে কয়েকদিন আগে কেঁদে কুটে পায়ে ধরে তোকে বাঁচিয়ে রাখার মিনতি করে গেল, কিন্তু আমি মনে হয় তোর মায়ের অনুরোধ রাখতে পারবো না। এতটুকু বলেই একটু উন্মাদ গলায় আবার বলল, জানিস আমার না সব মেয়েদের প্রতি এক আকাশ সমান শ্রদ্ধা, আর সকল মেয়েদের প্রতি এক আকাশ সমান ঘৃণা। কিন্তু কেন বলতে পারিস? মায়েদের মতো কেউ আগলে রাখে না, আর মেয়েদের মতো ধোঁকাবাজ মন আর কারো হয় না। তাছাড়া সব আমার ইচ্ছেতেই করি। এখন তোকে বলি, বল কি চাস? এক, হয়তো আমার পেছনে লাগা ছেড়ে দে। দুই, বুলেট বুকে নে। কোনটা তোর কাছে ভালো লাগবে মনে হয় সেটা বল। কথাটা বলতে বলতে আফরান টেবিলের উপর লাফিয়ে উঠে বসলো। পরনে কালো শার্ট, হাতা ফোল্ড করে উপরে গোটাতে গোটাতে বলল, তোর হাতে সময় 10 সেকেন্ড। যদি সিদ্ধান্ত করে থাকিস তাহলে ভালো, আর না হলে আমি মনে করব তুই দ্বিতীয় অপশনটাই পাওয়ার যোগ্য। আর যদি সিদ্ধান্ত করে থাকিস তাহলে বলবো সুন্দরভাবে নিজের কোম্পানিটা আমার নামে ছেড়ে দে, নয়তো ওটা উড়িয়ে দেব। আমাকে বাধ্য করিস না, আমার ভীষণ খারাপ লাগবে যখন আমি কারোর সাথে বাধ্য হয়ে কিছু করি। শুরু কর বলে আফরানের হাতে ঘড়ি খুললে চোখ বুলালো। পরিবেশটা শান্ত, কারো কোনো কথা নেই। হঠাৎই লোকটা তার শার্টের পেছন থেকে বন্দুক বের করে আফরানের মাথায় ঠেকালো। আফরান লোকটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি তোর প্রতিভা দেখে অবাক হলাম, ভীষণ অবাক হলাম। তুই যেটা বুঝলি না কার সাথে কী করে বসলি। কিন্তু কি জানিস, আমি আগে থেকেই জানতাম এমন কিছুই হবে। লোকটা থতমত হয়ে গেল। মাথার সামনে বন্দুক, অথচ আফরানের এমন আচরণের কারণে জীবনে ভয় নেই নাকি? হ্যাঁ, এই মাফিয়ার জীবনে ভয় নেই সেটা তার জানা, কিন্তু তবু সামনে বন্দুক দেখেও এমন নর্মাল ব্যবহার করে কীভাবে? লোকটার কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরতে থাকলো। আকস্মিক লোকটার আফরানের পায়ে নিচে লুটিয়ে পড়ে কেঁদে কুটে বুক ভাসিয়ে বলতে লাগলো, ভুল করে ফেলেছি বস, আর করব না। শেষবারের মতো মাফ করে দেন, আমি আমার কোম্পানি ছেড়ে দেব, আর কখনো আপনার পেছনে লাগবো না। জীবনের ভিক্ষা চাইছি স্যার, ভুল করেছি আমি বলে মিনতি করতে লাগলো আফরানের কাছে। আফরান বাঁকা হেসে বলল, তাই ভুল করেছিস? আচ্ছা, যখন ভুল করতে পেরেছিস তাহলে আর কি করার, যা ছেড়ে দিলাম। লোকটা তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলো, উৎফুল্ল বলতে লাগলো, স্যার আমাকে কথাটা শেষ করার আগে আফরান টেবিলের উপর ফল কাটা ঝুড়িটার উপর থেকে ছুরিটা নিয়ে তার উল্টো লোকটা ঠিক বুক মাছ বরাবর বসিয়ে দিল। আফরান, ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে মাফ না করলে হয় বলতো? বারবার সুযোগ পেয়েও নিজেই হেয়ালি করেছিস, আর কিছু করার নেই। আছে বল। লোকটা আফরানের বুকের উপর ঢলে পড়ল। আফরান বিরক্তির মুখে নিয়ে বলল, ছে, তোর কি পড়ার মতো জায়গা ছিল না? এখানেই পড়তে হলো শালা বলে ধাক্কা দিয়ে লোকটাকে নিচে ফেলে দিল। আফরানের পাশ থেকে থাকা তার সহকারী তানভীরকে চোখ দিয়ে ইশারা করলো, সেখান থেকে চলে গেল। তখন সময় রাত প্রায় 12টা হবে। আয়াস, এটা তোর জন্য। আরিয়া, সত্যি বলছো ভাইয়া? আয়েশ এসে বলল, মিথ্যে বলছি তোর মনে হয়? আরিয়া কিছু না বলে খুশিতে লাফিয়ে আয়েশের হাত থেকে ফোনটা নিল। আয়াস, ফোন দিয়েছি কিন্তু ব্যবহার করবি না, পড়া থেকে যেন ফোনের দূরত্ব বেশি কখনো না হয়, ঠিক আছে? আরিয়া, আমি জানি, বলতে হবে না। এমন সময় সামিরা এসে বলল, এখানে কি প্রেম চলছে নাকি? আহা কি রোমান্টিক, প্রেমিক তার প্রেমিকাকে ফোন গিফট করেছে, আহা কি সুন্দর দৃশ্য। আয়েশ সামিরাকে চোখ ঘুরালো। আরিয়া বলল, আরে কি বলছো ভাইয়া, এটা আমাকে দিয়েছে, প্রেমিক কেন দেবে? সামিরা হেসে বলল, তোমার মাথায় তো দেখছি বুদ্ধি একটু কম আছে। আমি আবার কি করলাম? আমার মাথায় বুদ্ধি কম হতে যাবে কেন? আমি বুদ্ধিমতী। ভাইয়া আমাকে ফোনটা দিয়েছে কারণ আমার একা একা ভালো লাগে না, আর প্রয়োজনও তো হয়। তাছাড়া ভাইয়ার প্রেমিক কি করে হবে? ভাইয়া তো কখনো প্রেমিক হয় নাকি?
আয়েশ আরিয়ার মাথায় কথায় থতমত খেয়ে যায়। এই বুঝে গেছে আরিয়া ভাইয়া বুঝে আর আর বেশি কিছু না। সে অন্য ভাই আর নিজের ভাইয়ের মধ্যে পার্থক্য একটু কম বোঝে। আর তার তো কোনো ভাই নেই, আফরান আর আয়েশই, সেটা তো চাচাতো ভাই। তারপর